বিসমিল্লাহ। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ব। তো এখানে একটু ব্রাইটনেসটা কমাই। আচ্ছা, তো এখানে শুরুতে দেওয়া আছে মানে শক্তি কি, আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা বিভিন্ন ধরনের শক্তির কথা বলা আছে। তো আমরা জানি শক্তির মধ্যে পরস্পর রূপান্তর ঘটে। তো আমরা মেনলি এখানে তাপগতিবিদ্যার মধ্যে যে শক্তির মধ্যে রূপান্তর দেখব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে রূপান্তর। যান্ত্রিক শক্তি যে কথা, কাজও একই কথা। যান্ত্রিক শক্তি মানেই কিন্তু কাজ, মানে কাজ করতেছি মানে ওইটা এক ধরনের যান্ত্রিক শক্তি। তো এই যে যান্ত্রিক শক্তি এবং কাজের মধ্যে যে রূপান্তরটা, কাজ থেকে তোমার কি মানে কাজ বা যান্ত্রিক শক্তি থেকে তোমার তাপ উৎপন্ন হতে পারে, আবার তাপ দিয়ে তুমি কি করতে পারবা, কাজও করতে পারবা। মানে তুমি এই যান্ত্রিক শক্তি দিয়ে তুমি তাপ উৎপন্ন করতে পারবা, আবার তুমি তাপ দিয়ে কাজও করতে পারবা। কাজ আর যান্ত্রিক শক্তি এগুলোই কথা। এই যে তাপ এবং যান্ত্রিক শক্তি বা কাজের মধ্যে যে পরস্পরের রূপান্তরটা, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, এই যে রূপান্তর নিয়ে যে এখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যা। আচ্ছা, এখন এখানে কিছু কথা বলা আছে যে সিস্টেম, সারাউন্ডিংস ইত্যাদি দেওয়া আছে। এটা দেখার আগে একটা তোমার জিনিস দেখায় যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম, পরে দেওয়া আছে পরিপার্শ্ব। এই দুটো জিনিস কি? আচ্ছা, একটু খেয়াল করি। সিস্টেম মানে হচ্ছে এমন একটা, যেমন তো এখানে দেখতেছো, আশা করি আমি ছবিটা দিয়ে দিব দরকার হলে। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে তোমার এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা তোমার যেটার ভেতরে কোনো কিছু হচ্ছে, ঠিক আছে, কোনো তোমার পদার্থবিজ্ঞানের কিছু হচ্ছে যেটার ভেতরে, সেটাই হচ্ছে আমার কি সিস্টেম। সিস্টেমটা হতে হলে তোমার কি হতে হবে, কেমন হতে হবে? এখানে দেখো সংজ্ঞার মধ্যে লেখা আছে যে তাপগতীয় বা সিস্টেম বলতে তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে বোঝায়, যেখানে তাপগতীয় চলরাশি, চাপ, আয়তন, তাপমাত্রা পরিমাপ করা যায়। মানে সিস্টেম হচ্ছে তোমার তল বা বেষ্টনী দ্বারা ওইটা কী থাকবে, তোমার আবদ্ধ থাকবে। দেখো এই যে আমাদের সিস্টেমটা দেখো চারদিকে আবদ্ধ, এটা কি আবদ্ধ নাকি খোলা? আবদ্ধ। যেটা দ্বারা সিস্টেমটা, মানে সিস্টেম মানে বাংলা হচ্ছে তাপগতীয় ব্যবস্থা। আমরা সাধারণত সিস্টেমই বলে থাকি, বাংলাটা অত বলি না। তো সিস্টেমটা কী দ্বারা আবদ্ধ থাকবে? একটা তল বা বেষ্টনী দ্বারা। যে তল বা বেষ্টনী দ্বারা সিস্টেমটা আবদ্ধ থাকে, এই যে চারপাশে কালো, ঠিক আছে, এটাকে বলা হয় সিস্টেম বাউন্ডারি। তাহলে সিস্টেম হচ্ছে এমন একটা তোমার ব্যবস্থা যেটা একটা তল বা বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকবে এবং যেখানের মধ্যে তুমি তাপগতীয় চলরাশি, আমরা তাপগতীয় চলরাশি হচ্ছে আমাদের তিনটা, যেগুলোকে তোমার কি তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়, যেটা আমরা একটু পরে দেখব। ওই তিনটা হচ্ছে আমাদের আয়তন, চাপ এবং তাপমাত্রা। তাপগতীয় বা তাপগতিবিদ্যা বলতেই আমরা সাধারণত আয়তন, চাপ, তাপমাত্রা এই তিনটা বিষয় নিয়ে আমাদের সব কাজ কারবার। তো এই সিস্টেমের মধ্যে আমি ওই তিনটা বিষয়কে কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। আর সিস্টেমের চারপাশে যেগুলো থাকে, যেমন এই যে এখানে কালো ডট ডট দিয়ে যেটা দেওয়া আছে, যেমন সিস্টেমের চারপাশে যেটা আছে সেগুলোকে বলা হয় সারাউন্ডিংস, বা বাংলায় বলা হয় পরিপার্শ্ব বা পরিবেশও বলা হয়। আর এই সম্পূর্ণ অংশটাকে নিয়ে হচ্ছে তোমার ইউনিভার্স, যেটা তোমার বইয়ে লেখা নাই, তাও জেনে রাখবা যে তোমার সিস্টেমটা তোমার কী দিয়ে আবদ্ধ আছে, সিস্টেম বাউন্ডারি দিয়ে আবদ্ধ আছে, এবং সিস্টেমের চারপাশে যে আর কিছু আছে সেগুলো হচ্ছে সারাউন্ডিং। তো এই যে সিস্টেম এবং সারাউন্ডিং মিলে যেটা হয় সেটাকে আমরা বলবো ইউনিভার্স। আশা করি বুঝছেন। তো এখানে দেখা আছে সিস্টেম, যেমন ধরো সিস্টেম হচ্ছে কি একটা পিস্টনযোগ্য সিলিন্ডার, ওইটা হচ্ছে সিস্টেম, মানে ওইটা একটা আবদ্ধ জিনিস, একটা বেলুন, ওইটাও তোমার আবদ্ধ। কিন্তু তুমি ধরো পানি ফুটাচ্ছ হাঁড়ির মধ্যে বা ডেস্কের মধ্যে, তুমি পানি ফুটাচ্ছ কিন্তু তুমি ঢাকনা দাও নাই, তাহলে তোমার সিস্টেমটা তোমার আবদ্ধ নাই, ঠিক আছে? তাহলে ওইটা তখন তোমার কি হবে না, সিস্টেম হবে না। এবং এখানে দেওয়া আছে ও ও ও ও আচ্ছা, এবার দিয়ে আছে পরিপার্শ্ব। এটা একটু বললাম যে একটা সিস্টেম বা একটা ব্যবস্থার চারপাশে যা কিছু আছে সেগুলোকে বলা হয় পরিপার্শ্ব। এখন পরিপার্শ্ব সিস্টেমের মধ্যে কি হয়, পরিপার্শ্বকে আমরা অনেক সময় পরিবেশও বলি, ঠিক আছে? তুমি সেটাকে পরিপার্শ্ব বলতে পারো, সেটাকে তুমি সারাউন্ডিংস বলতে পারো, সেটাকে তুমি পরিবেশও বলতে পারো। যেমন একটু আগে আমরা ওই যে হাঁড়ি বা পিস্টন দেখলাম বা সিলিন্ডার দেখলাম, এই হাঁড়িটা বা পিস্টন বা সিলিন্ডারের চারপাশে যা কিছু আছে সেগুলো হচ্ছে ওই সিস্টেমের কি পরিপার্শ্ব বা সারাউন্ডিংস। তো একটা সিস্টেম তোমার পরিপার্শ্ব বা পরিবেশের সাথে কি করতে পারে, শক্তি বিনিময় করতে পারে। সে পরিবেশে কি শক্তি দিতেও পারে, আবার পরিবেশ থেকে চাইলে শক্তি নিতেও পারে, যেটা একটু পরে আমরা দেখব। তাপগতীয় স্থানাঙ্ক কি, যে সকল রাশির কোনো
ব্যবস্থার অবস্থা নির্ধারণ করে সেগুলো যেটা একটু আগে আমরা বলছি সেগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয় অথবা তাপগতীয় তোমার চলরাশিও বলা হয়, যেটা হচ্ছে আমার তিনটা: প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। আচ্ছা, এর হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা হচ্ছে তোমার কোনো বিচ্ছিন্ন ব্যবস্থার চূড়ান্ত অবিচল অবস্থা, মানে যেখানে তোমার মানে সাম্য অবস্থা মানে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে তোমার, আমরা জানি একটা সিস্টেমের মধ্যে তিনটা স্থানাঙ্ক থাকে, মানে তিনটা চলরাশি থাকে, একটা হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। তো একটা সিস্টেমের মধ্যে ধরো এই যেমন একটা পিস্টন, একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন যুক্ত আছে, মানে একটা সিলিন্ডার যেমন ধরো যেমন এই যে সাপোজ এই সিলিন্ডারটা, যেমন এটা একটা সিলিন্ডার, এখানে একটা পিস্টন যুক্ত আছে, তার মানে এটা একটা আবদ্ধ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। তো এই সিস্টেমটা ধরো তোমার চাপ, তাপ এবং তোমার আয়তন সমান আছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমি বলতে পারবো কি এই সিস্টেমটা আমার সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়ামে আছে। মানে তোমার এটার কোনো যে তোমার তাপগতীয় স্থানাঙ্ক বা যে তাপগতীয় চলরাশি তিনটা আছে, ওই তিনটার যখন কোনো একটা সিস্টেমে পরিবর্তন হবে না, তখন আমরা বলতে পারবো কি ওই সিস্টেমটা একটা সাম্য অবস্থায় আছে। আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়াটা কি? তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে কোনো সিস্টেমের, যেটা বাংলা হচ্ছে ব্যবস্থা, আর তাপগতীয় স্থানাঙ্কসমূহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। তো আমাদের 4 ধরনের থার্মোডাইনামিক প্রসেস আছে, যেগুলো আমরা একটু পরেই দেখব কি কি থার্মোডাইনামিক প্রসেস আছে। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস কয়টি? 4টি আমাদের দেওয়া আছে। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোনো একটা সিস্টেমের ভেতরে যে শক্তিটা থাকে, সুপ্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এই কথাটা একটু খেয়াল রাখো যে সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাপ প্রয়োগ না করলে অভ্যন্তরীণ শক্তি ধ্রুব থাকে, যেটা আমি এখানেও লিখছি যে সিস্টেমের তাপমাত্রা। আচ্ছা, এখন না বলি, সেটা একটু পর আমরা আবার দেখব যে তোমার এই যে এই লাইনটা, যে তোমার সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় আর তাপ প্রয়োগ না করলে অভ্যন্তরীণ শক্তি ধ্রুব থাকে। আচ্ছা, তো এটাই হচ্ছে একটু আগে দেখালাম যে সিস্টেম হচ্ছে কোনো একটা ব্যবস্থা, সিস্টেমের চারপাশে যেটা থাকে সারাউন্ডিং, এবং সিস্টেমের সারাউন্ডিং মিলে যেটা হয় সেটা হচ্ছে আমার ইউনিভার্স। আর একটা সিস্টেমের মধ্যে আমরা সবসময় যে এই তিনটা জিনিসকে নির্ণয় করতে পারবো, যে তিনটাকে আমরা বলতেছি কি তাপগতীয় চলরাশি বা তাপগতীয় স্থানাঙ্ক। একটা হচ্ছে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। আর সিস্টেমের মধ্যে যে তাপটা থাকে সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে অভ্যন্তরীণ শক্তির সাথে সমানুপাতিক। তুমি যদি তাপ বাড়াও অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপ যদি না বাড়াও অভ্যন্তরীণ শক্তি তোমার স্থির থাকবে। আচ্ছা, তো আরেকটা জিনিস খেয়াল রাখো, এখন তুমি একটা সিস্টেমে ধরো তুমি তাপ দিতেছ, ঠিক আছে? তাহলে ওই তাপের কিছু পরিমাণ সিস্টেম কাজ করবে এবং কিছু পরিমাণ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে সিস্টেমে যে তাপটা দিচ্ছ সেটা টোটাল কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি প্লাস কাজ। এটাও ডিটেলস আমরা একটু পরেই দেখতেছি। আচ্ছা, এখন আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অনেক বিজ্ঞানী অনেকভাবে ব্যাখ্যা করছে। তো আমাদের এখানে দুইজন বিজ্ঞানীরটাই দেওয়া আছে, একটা হচ্ছে বিজ্ঞানী জুল আর একজন হচ্ছে ক্লসিয়াস, ঠিক আছে? এর মধ্যে আমরা সাধারণত ক্লসিয়াসেরটাই ইউজ করে আমাদের কাজগুলো করে থাকি, তাও বিজ্ঞানী জুলেরটা জানা দরকার, কেন উনি সর্বপ্রথম কি তোমার কাচ এবং তাপের মধ্যে কি করছে? সম্পর্ক স্থাপন করছে। আচ্ছা, উনি কি বলছে দেখো, যখন কাজ সম্পূর্ণভাবে তাপ বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, দেখো এটা কিন্তু একটু আগে আমরা দেখছিলাম যে একটা থেকে আরেকটা হইতে পারে, মানে এদিক থেকে এদিকেও হইতে পারে, ওদিক থেকে এদিকেও হইতে পারে। হ্যাঁ, এত আস্তে আস্তে উঠতেছে কেন? এই চো আমরা এখানে দেখছিলাম তাপ ও যান্ত্রিক শক্তির পরস্পর রূপান্তর। তাপ যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তোমার কাজ, যেটা একটু আগে বললাম, যান্ত্রিক শক্তি মানেই কাজ। তো তাপ ও যান্ত্রিক শক্তি বা কাজের মধ্যে পরস্পর রূপান্তর কথাটার অর্থ কী? অর্থ হচ্ছে তাপ দিয়ে তুমি কাজ করতে পারবা, আবার কাজ দিয়ে তুমি তাপও উৎপন্ন করতে পারবে। মানে তাপ থেকে কাজ হয়, আবার কাজ থেকেও কী হয়? তোমার তাপ হয়, মানে দুইটাই হয়। তো এটাই এখানে বলা হয়েছে যে তোমার জুল যে বিবৃতিটা দিচ্ছে সেটা হচ্ছে, যখন কোনো কাজ সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত হয় বা তাপ যখন সম্পূর্ণভাবে কি কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। এই যে দেখো জুলের বিবৃতি, যেমন ধরো তুমি ডাব্লিউ পরিমাণ কাজকে তুমি সম্পূর্ণরূপে কিউ পরিমাণ তাপে রূপান্তর করছো, তখন এই তোমার ডাব্লিউ পরিমাণ কাজটা তোমার কিউ পরিমাণ তাপের কি হবে? সমানুপাতিক হবে। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা যে আনলাম, যেহেতু এটা জুল এই সূত্রটা দিছে, তাই ওনার নাম অনুসারে এই সমানুপাতিক ধ্রুবকটাও যে। তো এটাকে এই ধ্রুবকটাকে অনেক কিছু বলা হয়, এটাকে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক বা জুল ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যে কোনো কিছু বলা হয়। তো অনেক সময় পরীক্ষায় তাপের যান্ত্রিক
সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি এটা আসে, তোমার বইয়ে দেওয়া নাই, একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমরা তো এখান থেকে পেলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। তো ধরো কিউ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, মানে এই কিউ এর মানটা যদি 1 হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসবে কত, জে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে একক তাপ উৎপন্ন করতে, মানে তোমার কিউ ইজ ইকুয়াল টু 1, কিউ মানে তোমার কি তাপ, ঠিক আছে। একক তাপ উৎপন্ন করতে তোমার যে পরিমাণ ডাব্লিউ করতে হচ্ছে, মানে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, অথবা উল্টা করে বললে একক তাপ দ্বারা তুমি যে পরিমাণ কাজ করতেছো সেটাই হচ্ছে তোমার কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। অনেক সময় একটা জিনিস খেয়াল করবা, তাপ বা তাপ শক্তিকে কিউ দিয়েও প্রকাশ করে, আবার তাপের ইংলিশ হচ্ছে হিট, হিটের এস দিয়েও প্রকাশ করে। তো কিউ দিয়ে প্রকাশ করুক বা এস দিয়ে প্রকাশ করুক, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো এটাই ছিল তোমার জুলের বিবৃতি। তিনি দিছে কি যে কোনো একটা কাজকে তুমি যদি সম্পূর্ণরূপে তাপে পরিণত করতে পারো, বা তাপকে যদি তুমি সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারো, তখন এরা একে অপরের কী হবে, সমানুপাতিক হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। আচ্ছা, আমরা শক্তির নিত্যতা সূত্রটা জানি। শক্তির নিত্যতার সূত্র হচ্ছে তোমার শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয় না বা তোমার সৃষ্টি হয় না, তোমার সবসময় এক অবস্থা থেকে অন্য অবস্থায় কী হয়, তোমার রূপান্তর হয়। তো তাপগতিবিদ্যার এটাও হচ্ছে ঠিক সেম, যেটা একটু আগে আমি দেখালাম, যে তুমি ধরো কোন একটা সিস্টেমে তাপ দিচ্ছ, ঠিক আছে, এখানে তোমার তাপটা তোমার হারাই যাচ্ছে না, ওই তাপের কিছু অংশ তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে, আর ওই তাপের কিছু অংশ দ্বারা সিস্টেম কি করবে, কাজ করবে। তার মানে তুমি সিস্টেমে যে তাপটা দিচ্ছ সেটা দুইটা কাজে ইউজ হচ্ছে। একটা হচ্ছে কি, একটা অংশ, ওই তাপের একটা অংশ তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করতেছে, আর একটা অংশ তোমার সিস্টেম দ্বারা কাজ করতেছে, ঠিক আছে। সেটাই হচ্ছে মানে তোমার ওই শক্তির নিত্যতা সূত্র, যে মানে যে তাপটা দিচ্ছ সেটা তোমার কি হারাই যাচ্ছে না, সেটা সিস্টেমের মধ্যেই আছে। কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করলো, আর কিছু তাপের কিছু অংশ দ্বারা সিস্টেম কোনো একটা কাজ করলো, ঠিক আছে। আচ্ছা, এখন বিজ্ঞানী ক্লসিয়াস কী বলছে এটা একটু খেয়াল করি। বিজ্ঞানী ক্লসিয়াস, একটু আগে আমি যে কথাটা বললাম সেটাই, যে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, ব্যবস্থা মানে সিস্টেম, ব্যবস্থা বললে মাথায় আসতে একটু টাইম লাগে, তাই ব্যবস্থা না বলে তুমি ডিরেক্টলি কি সেটাকে সিস্টেম বলা শুরু করে দাও। তো আমি বলি, যখন কোনো সিস্টেমে তুমি তাপ সরবরাহ করলা বা সিস্টেমে তাপ সরবরাহ করছে, মানে কি সিস্টেম ওই তাপটাকে কী করছে, গ্রহণ করছে, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কার্য সম্পাদনে ব্যয় হয়। যেটা একটু আগে আমি বললাম, যে একটা সিস্টেমে তুমি যদি তাপ সরবরাহ করো, এখন সিস্টেমের তাপটা তুমি কোথা থেকে সরবরাহ করবা, অবশ্যই সারাউন্ডিং থেকে সরবরাহ করবা, আর ওইটা তো আর অন্য জায়গা থেকে আসবে না, সিস্টেমের চারপাশ থেকে আসবে। তো আমরা জানি সিস্টেমের চারপাশটা কি, সিস্টেমের চারপাশটা হচ্ছে সারাউন্ডিং বা পরিপার্শ্ব। মানে তুমি যখন কোনো সিস্টেমে পরিপার্শ্ব থেকে তাপ সরবরাহ করবা, অর্থাৎ সিস্টেম তোমার পরিপার্শ্ব থেকে যখন তাপ গ্রহণ করবে, তখন ওই তাপের কিছু অংশ তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে, এবং বাকি অংশ দ্বারা সিস্টেম কী করবে, তোমার কাজটা করবে। তার মানে আমরা বলতে পারি কি, প্রদত্ত তাপ ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস সিস্টেম যে কাজটা করছে সেটা। তো এটাই হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। এই কিউ হচ্ছে তোমার কিউ দিয়ে তাপ বোঝায়, এবং ইউ দিয়ে বোঝায় অভ্যন্তরীণ শক্তি, আর ডাব্লিউ দিয়ে বোঝায় যে কাজটা করছে সেটা। তো এখানে তুমি পরিবর্তন বোঝাইতে, মানে তাপের পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা কাজের পরিবর্তন বোঝাইতে আমরা ডি বা ডেল কথাটাই ইউজ করি। তুমি ডি কিউ বা ডি ইউ বা ডি ডাব্লিউ ইউজ করতে পারো, অথবা ডেল ইউজ করতে পারো, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছেন। আচ্ছা, এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য দেওয়া আছে, এটা একটু দেখে নিও। ওকে, এইখানে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে তিনটা সত্য দেওয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা সত্য আমি একটু বুঝাই দিই, কেননা এই তিনটা সত্য আমাদের অঙ্ক করার সময় আমাদের লাগবে, ঠিক আছে। এত কিছু এগুলো পড়তেছি, এগুলো তোমার থিওরি পড়া খুব কমই আসে, এখান থেকে হয়তো বা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিতে পারে, কিন্তু তোমার প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলকে কখনো তোমার এসব প্রমাণ করতে বলবে না বা বর্ণনা করতে বলবে না, ঠিক আছে। এগুলো এখান থেকে দিলে অঙ্ক দিবে, তো এগুলো দেখবো আমরা কিসের জন্য, অঙ্ক করার জন্য, ঠিক আছে। অথবা তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সত্যসমূহ কি কি, অনুধাবনমূলক প্রশ্নে চলে আসতে পারে, ঠিক আছে। একটু দেখাই দিচ্ছি আমি।
আমরা দেখতেছি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আমি যে পরিমাণ তাপটা সরবরাহ করতেছি, আরেকটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি, আরেকটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, তো আমার যে পরিমাণ তাপটা আমি সরবরাহ করতেছি সেটা আমার পজিটিভও হতে পারে, আমার নেগেটিভও হতে পারে। কখন আমার ডি কিউ বা ডেল কিউ, একটু আগে বললাম আমি তুমি পরিবর্তন বোঝাতে ডিও ইউজ করতে পারো, ডেলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমার ডি কিউ বা ডেল কিউ কখন আমার পজিটিভ হবে, যখন আমি পরিপার্শ্ব মানে পরিবেশ থেকে মানে সারাউন্ডিং থেকে যখন আমি সিস্টেমে তাপ দিব, মানে সিস্টেম যখন তাপ গ্রহণ করবে তখন আমার ডি কিউ বা ডেল কিউ হবে পজিটিভ। কখন আমার ডি কিউ বা ডেল কিউ নেগেটিভ হবে, যখন আমি সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে তাপ দিব, মানে সিস্টেম যখন তাপ হারাবে। ঠিক আছে, এখানে সিস্টেম তাপ পাচ্ছে আর এখানে সিস্টেম তাপ হারাচ্ছে, মানে সিস্টেম থেকে পরিবেশে তাপ যাচ্ছে, মানে সারাউন্ডিংয়ে তাপ যাচ্ছে। যখন এটা হবে মানে সিস্টেম থেকে তাপ তার পরিপার্শ্ব মানে পরিবেশে যাবে, তখন আমার ডি কিউ বা ডেল কিউর মান হবে নেগেটিভ। এরপর এগুলো ইজি, এটা একটু খেয়াল রাখতে হয় যে তোমার পরিপার্শ্ব মানে পরিবেশ থেকে যদি সিস্টেমে তোমার তাপ আসে, মানে সিস্টেম যখন তাপ পাবে তখন আমার ডি কিউর মান হবে পজিটিভ। আর সিস্টেম যখন তাপ হারাবে মানে সিস্টেম থেকে যখন পরিপার্শ্ব বা পরিবেশ বা সারাউন্ডিংয়ে যখন তাপ যাবে তখন আমার ডি কিউ বা ডেল কিউ হবে নেগেটিভ। এইগুলো ইজি। সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সিম্পল, যে যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে তখন আমার হবে পজিটিভ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমার হবে নেগেটিভ। আর ডিডাব্লিউ ডেল ডাব্লিউ হচ্ছে সিস্টেম দ্বারা তুমি যদি সারাউন্ডিংয়ের উপর কাজ করো তাহলে সেটা হবে পজিটিভ, আর সারাউন্ডিং যদি তোমার সিস্টেমের উপর কাজ করে তাহলে সেটা হবে নেগেটিভ। এটা বোঝা সোজা, এটা একটু খেয়াল রাখতে হয়। আর এটা অত খুব একটা লাগে না, অঙ্ক করার সময় লাগবে, যে মাথায় রাখবে সিস্টেম যখন তোমার কি সারাউন্ডিংয়ের উপর কাজ করবে তখন সেটা হচ্ছে পজিটিভ, আবার সারাউন্ডিং যখন সিস্টেমের উপর কাজ করবে তখন তোমার হবে নেগেটিভ। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি বলা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি শক্তির নিত্যতার একটি বিশেষ রূপ, ওইটা হচ্ছে ওই যে ওই কথাটাই, যেহেতু আমার সিস্টেমের মধ্যে মানে আমি সিস্টেমের মধ্যে যে শক্তিটা দিচ্ছি সেটা হারাই যাচ্ছে না। ঠিক আছে, এটা আর মানে সিস্টেমের মধ্যে যে তাপ শক্তি দিচ্ছি আর সিস্টেমের যে মোট শক্তি সেটার পরিমাণ একই, কেননা সিস্টেমের মোট শক্তিটার মধ্যে কিছু শক্তি তোমার কি অভ্যন্তরীণ শক্তিতে চলে যাচ্ছে, কিছু শক্তি দিয়েও কাজ করতেছে, তো যার কারণে তাপটা তোমার কি হারাই যাচ্ছে না, ওইটা সিস্টেমের মধ্যেই আছে। এটাই কথাটা এখানে বলা হয়েছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ। এখন আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আমি একটু আগে বলছিলাম যে আমাদের তাপগতীয় প্রক্রিয়া মানে থার্মোডাইনামিক প্রসেস, 4 ধরনের থার্মোডাইনামিক প্রসেস আছে, ওই 4 ধরনের থার্মোডাইনামিক প্রসেস আমরা এখন দেখব। প্রথমটা হচ্ছে সমুষ্ণ, তারপর হচ্ছে রুদ্ধ তাপীয়, তারপর হচ্ছে তোমার সমায়তন, সমচাপ। এই 4টা প্রক্রিয়া এখন আমরা দেখব। আচ্ছা, প্রথমটা হচ্ছে তোমার সমুষ্ণ প্রক্রিয়া, যেটার ইংলিশ নামটা মনে রাখবা আইসোথার্মাল প্রসেস। সমুষ্ণ প্রক্রিয়াটা কি? সহজ কথায় সমুষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তোমার একটা সিস্টেমের তাপমাত্রাটা স্থির থাকবে কিন্তু চাপ বা আয়তন পরিবর্তিত হবে। তাপমাত্রা স্থির থাকার কারণে তোমার অন্তঃস্থ বা অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এটা একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে সিস্টেমের তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি কিন্তু একে অপরের সমানুপাতিক, যেটা একটু আগেও আমরা প্রথম দিকে যখন পড়াতেছিলাম তখন দেখাইছিলাম যে তোমার তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিটা বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তিটা কমবে। ঠিক অনুরূপভাবে বলতে পারি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়লে সিস্টেমের ভেতরের উষ্ণতা বৃদ্ধি পাবে, মানে সিস্টেমের ভেতর তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে সিস্টেমের ভেতরটা কী হয়ে যাবে, তোমার শীতল হয়ে যাবে, মানে তাপমাত্রাটা হ্রাস পাবে। আর যদি কোনোটার পরিবর্তন না হয়, তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হবে না, আবার অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন না হয় তাহলে তাপমাত্রাও পরিবর্তন হবে না। তো যেহেতু সমুষ্ণ প্রক্রিয়ায়, সমুষ্ণ মানে কি সমান উষ্ণতা, উষ্ণতা মানে কি তোমার তাপমাত্রা, মানে এখানে তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা স্থির আছে কিন্তু চাপ এবং আয়তনটা তোমার পরিবর্তন হচ্ছে। আর তাপমাত্রা স্থির থাকার কারণে ওই যে অভ্যন্তরীণ শক্তিটারও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, মানে যে তোমার ডি কিউ ইজিক্যাল আমরা জানি কি ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেহেতু তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, আমার ডিইউ মানেই কি আমার পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0, সুতরাং আমরা এখানে বলতে পারি কি ডি কিউ ইজিক্যাল টু ডি ডাব্লিউ। অর্থাৎ আমি সিস্টেমে যে তাপটা প্রয়োগ করতেছি সে তাপটা পুরাটাই কি তোমার কাজের মধ্যে ইউজ হয়ে যাচ্ছে, কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হচ্ছে না। যে বিষয়টা খেয়াল রাখিও, সমুষ্ণ প্রক্রিয়ায় আমি একটা সিস্টেমে
যে তাপটা প্রয়োগ করব সে তাপের পুরোটুকুই আমার সিস্টেম যে কাজটা করবে সেই কাজে ইউজ হয়ে যাবে, কোনো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সেটা ইউজ হবে না। মানে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। মানে যে তাপটা আমি সিস্টেমে দিচ্ছি সেই তাপের পুরোটুকুই সিস্টেম কী করে ফেলতেছে, কাজ করে ফেলতেছে, কোনো অভ্যন্তরীণ শক্তির কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, যেমন ধরো এই যে এটা একটা আমার ধরো সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিস্টেমের চারপাশে এটা হচ্ছে আমার সারাউন্ডিং। তো এই সিস্টেমের ধরো তাপমাত্রাটা স্থির আছে, কিন্তু তাপমাত্রা স্থির থাকলেও আমি ধরো এই সিস্টেমকে সারাউন্ডিং থেকে আস্তে আস্তে তাপ দিচ্ছি, ঠিক আছে, আমি সারাউন্ডিং থেকে এই সিস্টেমে আস্তে আস্তে তাপ সরবরাহ করতেছি, মানে পরিবেশ থেকে আস্তে আস্তে এই সিস্টেমে তাপ সরবরাহ করতেছি। তাপ এবং তাপমাত্রা দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তাপমাত্রা হচ্ছে তোমার এটা কতটুকু গরম বা ঠান্ডা সেটা, কিন্তু তাপ হচ্ছে তোমার কি, তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তো দুইটার মধ্যে গুলায় ফেলিও না। এখানে কিন্তু তাপমাত্রা স্থির মানে এই না যে তোমার সিস্টেমে তাপ আসতে পারবে না বা সিস্টেম থেকে তাপ বাইরে যেতে পারবে না। অবশ্যই তোমার কি তাপমাত্রা স্থির মানে কিন্তু তাপের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে বলছে তাপমাত্রা তোমার স্থির আছে, ঠিক আছে। তো এটা গুলায় ফেলিও না, আমরা বলতেছি তাপ এবং তাপমাত্রার মধ্যে গুলাবে না। তো ধরো আমার এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া সিস্টেম। এই সিস্টেমে আমি সারাউন্ডিং থেকে কী করতেছি, আস্তে আস্তে তাপ সরবরাহ করতেছি। তাপ সরবরাহ করার সাথে সাথেই ওই যে সিস্টেমের মধ্যে যে চাপ এবং আয়তন থাকবে সেটা তোমার পরিবর্তন হতে থাকবে, কিন্তু চাপ বা আয়তন পরিবর্তন হলেও তোমার তাপমাত্রা স্থির থাকার কারণে তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এই যে চাপ বা আয়তনের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন, ঠিক আছে। তাহলে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে সমষ্ণ পরিবর্তন কী। তাহলে সমষ্ণ পরিবর্তন কী যদি বলে, তাহলে আমরা কি বলবো যে সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেমে পরিবেশ থেকে ধীরে ধীরে তাপ সরবরাহ করা হলে ওই সিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে, ঠিক আছে। তো চাপ এবং আয়তন পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার দেখা যাবে কি সিস্টেমের মধ্যে যে গ্যাসটা আছে সেটা আস্তে আস্তে প্রসারিত হওয়া শুরু করছে। তো এই যে সমষ্ণ প্রক্রিয়া গ্যাসের যে প্রসারণটা হয় সেটাকে আমরা বলবো সমষ্ণ প্রসারণ। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়া মানে কি বুঝলাম? সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে তোমার সারাউন্ডিং থেকে সিস্টেমে তাপ আসতে পারবে, আবার সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে তাপ যেতেও পারবে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়ার সিস্টেমের মধ্যে আমি সারাউন্ডিং মানে পরিবেশ থেকে ধীরে ধীরে তাপ সরবরাহ করতেছি, যার ফলে এই সিস্টেমের যে চাপ এবং আয়তন আছে সেটা আস্তে আস্তে পরিবর্তিত হওয়া শুরু করছে। এই যে চাপ বা আয়তনের পরিবর্তন সেটাকে আমরা বলবো সমষ্ণ পরিবর্তন। আর এই সমষ্ণ পরিবর্তনের ফলে সিস্টেমের মধ্যে যে গ্যাসটা থাকবে সেই গ্যাসের একটা কি হবে, প্রসারণ হবে। এই প্রসারণটাকে আমরা বলবো সমষ্ণ প্রসারণ। তো মাথায় রাখবা সমষ্ণ প্রক্রিয়া তোমার তাপমাত্রাটা কি থাকতেছে, স্থির থাকতেছে। এখন আসি তোমার পরেরটা, যে তোমার আর এখানে এই যে এগুলো দিচ্ছে এগুলো দেখার কোনো দরকার নেই তোমার। এই যে এখানে এগুলো কখনো লাগলে দেখা যাবে, একটু গ্রাফটা একটু খেয়াল করিও। গ্রাফটা হচ্ছে এই যে একটু দেখো গ্রাফটা কীরকম। এখানে তোমার এদিকে হচ্ছে তোমার ওই যে চাপ এবং আয়তন যে পরিবর্তন হচ্ছে সেটা দেখা হয়েছে। এক্স অক্ষ বরাবর তোমার বি এবং তোমার ওয়াই অক্ষ বরাবর তোমার আয়তনকে রাখা হয়েছে, ঠিক আছে। তো গ্রাফটা একটু খেয়াল রাখিও। আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই রেখাটা পাইছি, এখানে নির্দিষ্ট তাপমাত্রাটা দেওয়া হয় নাই, এখানে একটা টি লেখা দরকার ছিল, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, এই নির্দিষ্ট তাপমাত্রায় আমি এই রেখাটাকে পাইছি। তো আমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা গ্রাফ দেখাবো তখন এটা একটু ক্লিয়ার হয়ে যাবে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা। আচ্ছা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসি। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি, এটা হচ্ছে এটা একটু সমষ্ণ প্রক্রিয়া থেকে একটু ভিন্ন, ঠিক আছে। এখানে বলা আছে কি, যে প্রক্রিয়া কোনো সিস্টেমে তাপ ধ্রুব থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হয় তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাহলে খেয়াল করো এটার সাথে ওইটার মানে পার্থক্যটা কি। সমষ্ণ প্রক্রিয়া ধ্রুব ছিল কে, তাপমাত্রা, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধ্রুবটাকে তাপ। একটু খেয়াল করিও,
মানে এই প্রক্রিয়ার তাপ ধ্রুব মানে কি, তুমি বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসবে না, আবার সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যাবে না। বাইরে মানে কি, বাইরে মানে হচ্ছে সারাউন্ডিংয়ে, মানে পরিবেশে। কিন্তু আমরা সমস্যা প্রক্রিয়া দেখছিলাম কি, সমস্যা প্রক্রিয়া আমরা দেখছিলাম যে আমার তাপমাত্রায় স্থির থাকলেও আমার সিস্টেম থেকে কিন্তু সারাউন্ডিংয়ে তাপ যাইতেও পারতেছিল, আবার সারাউন্ডিং থেকে সিস্টেমে তাপ আসতেও পারতেছিল। কিন্তু তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই সিস্টেমটা নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার সিস্টেমের তাপটাই কি থাকবে, ধ্রুব থাকবে। মানে তোমার বাইরে থেকে কোনো তাপ ভেতরেও আসতে পারবে না, মানে ভেতর থেকে কোনো তাপ বাইরেও আসতে পারবে না। মানে তোমার সারাউন্ডিং থেকে, এই যে চারপাশের সারাউন্ডিং থেকে সিস্টেমকে একেবারে আমি কি করে রাখবো, বিচ্ছিন্ন করে রাখবো। এখান থেকে কোনো তাপ এখানে আসতে পারবে না, এখান থেকে কোনো তাপ এখানে আসতে পারবে না। এটাই হচ্ছে তোমার সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে মেইন পার্থক্য। সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে তোমার তাপ কিন্তু যাতায়াত করতে পারতেছে, ওর কাছে ও যাইতে পারতেছে, ওর থেকে ওর কাছে আসতে পারতেছে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝখানে একটা দেওয়াল তুলে দেওয়া হবে। ধরো মানে এদিক থেকে এদিকে আসতে পারবে না, এদিক থেকে এদিকেও আসতে পারবে না। তাহলে খেয়াল করো, চাপ ও আয়তন পরিবর্তন হয় তোমার সমস্যা প্রক্রিয়ার মতো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার চাপ এবং আয়তন পরিবর্তন। যেহেতু তোমার তাপটা ধ্রুব থাকতেছে, মানে বাইরে থেকে কোনো তাপ ভেতরেও আসতে পারতেছে না, ভেতর থেকে কোনো তাপ বাইরেও আসতে পারতেছে, তার মানে ডিকিউ ইজ ইকুয়াল টু কী হবে, 0 হবে। অর্থাৎ ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, 0 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ। তাহলে এই যে সিস্টেম তাহলে এখন কিভাবে কাজ করবে, আমার তো বাইরে থেকে তো কোনো তাপ আসতেছে না, বাইরে থেকে তাপ আসলেই তো আমার কি সিস্টেম কি করতে পারবে, কাজ করতে পারবে। এখন দেখা যাচ্ছে কি আমার তাপটাই ধ্রুব হয়ে গেছে, মানে বাইরে থেকে আমি কোনো তাপকে আনতে পারতেছি না। তাহলে সিস্টেম কাজটা কিভাবে করবে, সিস্টেম কিভাবে কাজ করবে, সিস্টেমের মধ্যে একটা শক্তি কিন্তু রয়ে গেছে, যে শক্তিটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। ওই শক্তি দিয়েই তোমার কি হবে, সিস্টেম কাজটা করবে। এই যে দেখতেছো সিস্টেমের কাজটা কোন শক্তি দিয়ে করা হচ্ছে, ওই অভ্যন্তরীণ শক্তি দিয়ে। মানে ওই যে সিস্টেমের ভেতরে যে কাজটা আছে, মানে সিস্টেমের ভেতরে যে অভ্যন্তরীণ শক্তিটা সুপ্ত অবস্থায় ছিল, মানে লুকাই ছিল যে শক্তিটা, ওই শক্তিটাকে দিয়েই সিস্টেম কি করবে, তোমার কাজটাকে করবে। তো যার কারণে এখন ওর তো বাইরে থেকে কোনো তাপ পাচ্ছে না, ও মানে নিজের মধ্যে সিস্টেমের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি ছিল সেটা দিয়ে ওর কি করা লাগতেছে, এখন কাজটা করা লাগতেছে। তো অভ্যন্তরীণ শক্তি দিয়ে যখন কাজ করতেছে, তার মানে কি অভ্যন্তরীণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে। মানে ওর তো আগে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছিল, কিন্তু ওই শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই শক্তি দিয়ে এখন সিস্টেম কি করতেছে, কাজ করতেছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তো আমরা জানি কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমার কি হয়, অভ্যন্তরীণ শক্তি কি হয়, নেগেটিভ হয়। যার কারণে এইখানে তোমার নেগেটিভ সাইনটা আসছে। ক্যালকুলেশন করেও দেখা যাচ্ছে নেগেটিভ, আবার তুমি ওইভাবেও ব্যাখ্যা দিতে পারো যে তোমার সিস্টেম বাইরে থেকে তাপ পাচ্ছে না, যার কারণে সিস্টেম বাইরের তাপ দিয়ে কোনো কাজ করতে পারতেছে না। তো ওই কারণে সিস্টেম তার নিজের মধ্যে যে একটা শক্তি লুকায়িত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল, যেটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি, ওই অভ্যন্তরীণ শক্তি দিয়ে সিস্টেম কি করছে, তার যে কাজটা করা দরকার সেই কাজটা সে করছে। তো সে যখন তার অভ্যন্তরীণ শক্তিটাকে ইউজ করে ফেললো, তার মানে কি তার অভ্যন্তরীণ শক্তিটা একটু একটু করে হ্রাস পেতে থাকলো। তো আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কি হয়, নেগেটিভ হয়। তো এটা এখানে আমি বলছি সিস্টেম যে কাজটি করে তা অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়, ফলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস পায়। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কেন তাপমাত্রা হ্রাস পাবে, যেটা একটু আগে আমি বলছিলাম যে একটা সিস্টেমের তাপমাত্রা কি অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। তো সিস্টেমের ভেতরে তাপমাত্রাটা হ্রাস পেয়ে গেছে, তার মানে কি সিস্টেমের ভেতরেরটা অবস্থাটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ সিস্টেম শীতল হয়ে পড়ে। এই যে এই অবস্থাটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রসারণ। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে পরীক্ষায় অনুধাবকমূলক প্রশ্নে প্রায় আসে অথবা অবজেক্টিভ আসে, যে রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম কি হয়ে যায়, রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়ে যায়। কেন রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়ে যায়, কেন হয়, এই যে এই কারণটা, মানে বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করা হয় না বলে সিস্টেম তার যে কাজটা করা দরকার সেই কাজটা সে তার নিজের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা আছে ওই অভ্যন্তরীণ শক্তিটাকে দিয়ে সে কাজটা করে, যার কারণে অভ্যন্তরীণ শক্তি কমতে থাকে। তো অভ্যন্তরীণ শক্তি কমার ফলে সিস্টেমের ভেতরে যে তাপমাত্রাটা আছে সেটাও কমতে থাকে, যার কারণে সিস্টেমের ভেতরে এটা শীতল হয়ে পড়ে। তো এইটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় সংকোচনে কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন ঠিক উল্টাটা ঘটে। রুদ্ধতাপীয় প্রসারণে আমরা দেখলাম বাইরে থেকে কোনো তাপশক্তি সিস্টেম পাচ্ছিল না, কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনে সে কী হয়, বাইরে থেকে ওকে একটা শক্তি সরবরাহ করা হয়, ঠিক আছে, বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পাদন করতে হয়। যার ফলে বাইরে থেকে যখন শক্তি আসে তার মানে কি অন্তস্থ শক্তিও কী পাবে,
বৃদ্ধি পেয়ে যাবে এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে সিস্টেমের তাপমাত্রাও বৃদ্ধি পাবে এবং সিস্টেম তোমার কী হয়ে যাবে, উষ্ণ হয়ে যাবে। তো মাথায় রাখবা রুদ্ধতাপীয় প্রসারণে কী হয়, সিস্টেম শীতল হয়ে যায়, আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়ে যায়, মানে সিস্টেমের ভেতরে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তো এই কথাগুলাই এখানে তোমার বলা আছে, একটু দেখে নিও, ঠিক আছে, যে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ এগুলো বলা আছে। আর এখানে আর কিছু ইকুয়েশন দেওয়া আছে, ওগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। তুমি জাস্ট এখানেও ইকুয়েশন এগুলো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখো, কেন দুইটা জিনিস অবজেক্টিভে আসে, অবজেক্টিভ বা তোমার উদাহরণমূলক প্রশ্ন আসে যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কেন শীতল হয়, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম কেন উষ্ণ হয়। আচ্ছা, এই ভিডিওটা 30 মিনিট হয়ে গেছে, এখনই পজ হয়ে যাবে, তোমার পরের ভিডিওতে বাকিগুলো শেষ করতেছি।